হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপেয়ার উইথ প্রিয়। এই চ্যানেলে প্রায় অনেক দিন হলো কোনো ভিডিও আসেনি। তো আজ থেকে আমি আবার এই চ্যানেলে নতুন করে ভিডিও আনার কথা ভাবছি। তো আজকের এটা প্রথম ভিডিও, এরপর থেকে আশা করছি ডেলি ভিডিও আসবে। কিছু টেকনিক্যাল ইস্যু বা পার্সোনাল ইস্যুর কারণে আমি ভিডিও আনতে পারিনি এতদিন। তো এরপর থেকে প্রতিদিন ডেলি ভিডিও আসবে। আর তোমরা ট্রাই করো কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব এই জিনিসটা দেখে নেওয়ার। বাদবাকি ক্লাস আনার দায়িত্ব আমার। সামনে অনেক এক্সাম আসতে চলেছে, ঠিক আছে? সামনে আছে WBCS, এছাড়াও আরো অনেক এক্সাম আসবে, SSC আছে। তো প্রত্যেকটা এক্সামকে ফোকাস করে তার জন্য যে সমস্ত জিকে সিরিজগুলো হয়, বড় বড় জিকে সিরিজ, ওরকম ভাবে জিকে না পড়িয়ে প্রত্যেকটা টপিককে মাইক্রো ভাবে, ঠিক আছে, আমি চাইছি প্রত্যেকটা জিকের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো পরীক্ষাতে হিট করবে, অ্যাকচুয়ালি পরীক্ষাতে হিট করবে, পুরো বড় ক্লাস করার থেকে ছোট ছোট টপিকের মাধ্যমে আমি তোমাদের জিকেটা কমপ্লিট করাবো। যেমন আজকের ফার্স্ট ক্লাস হবে পলিটির উপরে, যেটা পলিটির মাইক্রো সিরিজ। কি নাম দেওয়া হয়েছে? মাইক্রো সিরিজ। এখানে আজকে আমরা তোমার পলিটির ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক পটভূমি, যেটা যেখানে বিভিন্ন রকম অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, পিটস অ্যাক্ট, এইসব নিয়ে ডিসকাশন করা হবে। তো এই ভিডিওতে আজকে আমরা একটা একটা করে, প্রতিদিন একটা একটা করে অ্যাক্ট যদি আমরা পড়তে থাকি, তাহলে আমাদের আর কষ্ট করে মনে রাখার একটা ঝামেলা পোহাতে হবে না। তো প্রতিদিন একটা করে 8-10 মিনিটের ভিডিও করব, আর সেখানে তোমরা প্রত্যেকদিন নিজেদের রিভিশন করে চলে যাও, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। আজকের এই মাইক্রো সিরিজে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড পড়বো। কিসের ব্যাকগ্রাউন্ড? চলো দেখা যাক। গল্পটা হচ্ছে, তখন সাল কত? সাল হচ্ছে 1600। সাল হচ্ছে 1600। এই 1600 সালে ব্রিটেনে অনেক কোম্পানি, যেহেতু তখন ওখানে অনেক উন্নত হয়েছে, সায়েন্স উন্নত হয়েছে, তো ওরা হচ্ছে শিপ বানানোর বা জাহাজ বানানোর বিভিন্ন বা গ্রাফ নকশা এসব অনেক কিছু বানিয়ে ফেলেছে। এবং তারা ইন্ডিয়া এবং ইস্টের যে দেশগুলো আছে ব্যবসা করার জন্য উঠে পড়ে লেগেছে। তো ব্রিটেনের অনেক কোম্পানির মধ্যে একটা কোম্পানি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যারা কি করে, যারা হচ্ছে এই 1600 সালে এনার কাছ থেকে কি নেয়? একটা পারমিশন নেয়। কিসের পারমিশন? চার্টার নেয়, দস্তক যাকে বলে। যেখানে তারা এক্সক্লুসিভ রাইট পায়। কি পায়? এক্সক্লুসিভ রাইটস। আমি বলবো এক্সক্লুসিভ রাইটস জিনিসটা কি। এক্সক্লুসিভ রাইটস হলো যে এই ইন্ডিয়াতে বা পূর্বের দিকের যে দেশগুলো আছে, এই দেশগুলোতে তারা একচেটিয়া ব্যবসা করার অধিকার পায়। কার কাছ থেকে পায়? ইনি কে? ইনি হলেন কুইন এলিজাবেথ ওয়ান। এই কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে? 1600 সালে একটা চার্টার গ্র্যান্ট করে নেয়, যেখানে তারা এক্সক্লুসিভ রাইট পায় ইন্ডিয়া এবং ইস্টের দেশগুলোতে ব্যবসা করার জন্য। তো প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নর্মালি ব্যবসা করার জন্যই আসে অ্যাজ এ ট্রেডিং কোম্পানি। কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন এদের কোনো ইচ্ছা ছিল না, প্রথমে ট্রেডিং কোম্পানি হিসাবে আসে। কিন্তু এই সিনারিওটা চেঞ্জ হয়ে যায় কখন? এই সিনারিওটা চেঞ্জ হয়ে যায় 1764 সালে। কেউ বলতে পারবে 1764 সালে কি হয়েছিল? 1764 সালে হয়েছিল ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ, এবার আমার কোশ্চেন হচ্ছে, দেখো এগুলো মডার্ন হিস্ট্রির টপিক, কিন্তু আমি এই জিনিসটা বলছি যাতে তোমাদের একদম বেসটা ক্লিয়ার থাকে এবং আমরা আস্তে আস্তে করে পলিটির দিকে এগোতে থাকি। তো এখানে আমি একটা কোশ্চেন, যে 1764 সালে যে বক্সারের যুদ্ধটা হয়েছিল, এই বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই বক্সারের যুদ্ধ মেনলি হয়েছিল ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। কার? ব্রিটিশ ভার্সেস ট্রিপল পাওয়ার বা ত্রিশক্তি। ট্রিপল পাওয়ার বা ত্রিশক্তি। এই ট্রিপল পাওয়ারের মধ্যে কারা কারা ছিলেন? এই ট্রিপল পাওয়ারের মধ্যে ছিল হচ্ছে মীর কাসিম। আর কে ছিল? 1 নাম্বার। 2 হচ্ছে সুজাউদ্দৌলা। পরীক্ষায় কোশ্চেন আছে কিন্তু এটা। সুজাউদ্দৌলা। আর 3 নাম্বার হচ্ছে শাহ আলম টু। সুজাউদ্দৌলাকে, সুজাউদ্দৌলা হচ্ছে আমাদের আওয়াধের নবাব, আর শাহ আলম মুঘল এম্পায়ার। ঠিক আছে, মুঘল মুঘল এম্পায়ার। ঠিক আছে। এরা তিনজন মিলে কি করে? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই স্টার্ট করে, যেটার নাম হচ্ছে ব্যাটেল অফ বক্সার 1764 সালে, যেখানে অবশ্যই কারা উইনার হয়? ব্রিটিশরা উইনার হয়। এবং উইনার হওয়ার পর এরা কি করে? এরা শাহ আলম টু, 1764 সালে বক্সারের যুদ্ধ জিতলো, 1765 সালে শাহ আলম টু এর কাছ থেকে কি নিয়ে নেয়? দিওয়ানি রাইটস নিয়ে নেয়। কি নিয়ে নেয়? দিওয়ানি রাইটস। ঠিক আছে। এই দিওয়ানি রাইটসে তারা 3টে জায়গা, বেঙ্গল, বিহার আর উড়িষ্যার পুরো রেভিনিউ কালেকশনের দায়িত্ব এরা নিজেদের হাতে তুলে নেয়। এরপর থেকে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল অ্যাজ এ ট্রেডিং কোম্পানি, এই ট্রেডিং কোম্পানি থেকে এদের এরপরে ইচ্ছা জায়গায় কথায়
অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের দায়িত্বে। এই পুরো সিনারিওটা চেঞ্জ করে দেয় কে? ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধ। এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকতে থাকে। এরপর এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে। কারণ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনের প্রসেসের মধ্যে ঢুকতে গেল, তখন আস্তে আস্তে আমরা দেখব যে ব্রিটেনের গভর্নমেন্ট, কারা? ব্রিটেনের গভর্নমেন্ট দেখতে পেলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক রকম খারাপ ব্যবসায় বা নেপোটিজম কারাপশনের মধ্যে ঢুকে যাচ্ছে। কারণ কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বড়সড় একটা অ্যামাউন্ট এরা ব্রিটেন গভর্নমেন্টকে পাঠাতো, কিন্তু 1772 পর থেকে এরা পাঠানোর বদলে উল্টে 1 মিলিয়ন পাউন্ড ব্রিটেনের কাছ থেকে চাইতে শুরু করে লোন হিসাবে। তো তখন ব্রিটিশ কি শুরু করলো? ব্রিটিশ চাইলো যে আমরা এরপর থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করব। ঠিক আছে, বুঝতে পেরে গেছে? মানে ব্রিটেন গভর্নমেন্ট হলো মেন লোক, ঠিক আছে, ব্রিটেন গভর্নমেন্ট বা ওখানে যে কুইন ছিল সে হচ্ছে মেন, ঠিক আছে, কিন্তু তাদের হয়ে এখানে ইন্ডিয়া শাসন করতো কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বুঝতে পারা গেছে? তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রিটেন গভর্নমেন্ট ব্রিটেন গভর্নমেন্ট বিভিন্ন রকম অ্যাক্ট আনতে থাকে, যেমন রেগুলেটিং অ্যাক্ট, পিট অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, এরকম পর্যন্ত তারা অ্যাক্ট আনতে থাকে। এবারে এই অ্যাক্টগুলো আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি দুটো ভাগ? একটা হচ্ছে, ভালো করে দেখবে, 1773 ফার্স্ট অ্যাক্ট আসে, যার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই 1773 থেকে 1858 পর্যন্ত, 1773 থেকে 1858 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ইন্ডিয়াকে শাসন করে। তার জন্য এই টাইমটাকে বলা হয় দ্য কোম্পানি রুল বা কোম্পানির শাসন। এরপর 1857 কি হয়? মহাবিদ্রোহ হয়। এরপর মহাবিদ্রোহ হওয়ার পর ব্রিটিশ দেখে যে এরপর আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে শাসন করলে হবে না, এবার ডাইরেক্ট শাসন করবে কে? ব্রিটেন গভর্নমেন্ট। এবং ব্রিটেন গভর্নমেন্টের বিহাফে কারা? এবং ট্রেডিং মনোপলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ করে দেয়, ঠিক আছে, শুধুমাত্র টি অ্যান্ড ট্রেড উইথ চায়না ছাড়া, চা এবং চায়নার সাথে ব্যবসা ছাড়া সমস্ত মনোপলি খতম করে দেয়। এরপর 1858 থেকে একদম লাস্ট আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত 1947 পর্যন্ত এই টাইমটুকু কে শাসন করে? এই টাইমটুকু ডাইরেক্ট ব্রিটেন গভর্নমেন্ট শাসন করে। তার জন্য এই টাইমটাকে বলা হয় দ্য ক্রাউন রুল। আরেকটা জিনিস, এই যে ব্রিটেন গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1773 থেকে একটা করে অ্যাক্ট আনতে থাকে এদিকে নিয়ন্ত্রণে রাখার জন্য, এই অ্যাক্টের মাধ্যমে এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধিকারটা বাড়াতে থাকে। প্রত্যেক অ্যাক্টের মাধ্যমে এরা 20 বছর করে করে এদের কি করতে থাকে? এদের রিনিউয়াল করতে থাকে, যে তোমরা পরের 20 বছর এই 1773 করলে, এর পরের 20 বছর তোমরা আবার, এর পরে নেক্সট 20 ইয়ার্স তোমরা অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রেড করবে, তারপরে আবার নতুন অ্যাক্ট আসবে, সেই অ্যাক্টের পর আবার 20 বছর পর আবার রিনিউয়াল করা হবে, আবার 20 বছর পর রিনিউয়াল করা হবে, এরকম করে রিনিউ করতে থাকে। শেষকালে যে রিনিউটা কবে যে বন্ধ হয়? এই রিনিউটা বন্ধ হয় 1853-তে। যে এখানে এদের কোন রকম টাইম মেনশন এরা করে না, সেটা আমরা আস্তে আস্তে পড়বো। নেক্সট দেখো, তো এই যে রেগুলেটিং অ্যাক্টটা এসেছিল হঠাৎ করে কেন ব্রিটিশ গভর্নমেন্টের মনে হয় গেল 1600 থেকে এরা আসে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে, কিন্তু হঠাৎ 1773 যে কেন মনে হয়ে গেল? এর পেছনে অনেকগুলো কারণ আছে। হঠাৎ করে ব্রিটেন গভর্নমেন্টের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার ইচ্ছা কেন জাগলো? ফার্স্ট কারণ যদি আমরা বলি, তাহলে ফার্স্ট কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস বা অর্থনৈতিক অক্ষমতা। যদি আমরা জিনিসটা ডিসকাস করবো, দেখো, প্রথমত আমি আগেই বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বড়সড় অ্যামাউন্ট, কত? 40,000 পাউন্ড কাকে কাকে পাঠাতো? ব্রিটেন গভর্নমেন্টকে। কিন্তু 1768 সময় থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জিনিসটা আর পাঠাতে পারছিল না, এই অ্যামাউন্টটা আর পাঠাতে পারছিল না। এটা এর কফিনে লাস্ট ব্রেক পড়লো কবে? 1772-তে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উল্টে ব্রিটেনের কাছ থেকে কত টাকা ধার চেয়ে বসলো? 1 মিলিয়ন পাউন্ড। তখন ব্রিটেন গভর্নমেন্ট বুঝতে পারলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে যে ঠিকঠাক কাজ করছে না, তাহলে এদিকে রেগুলেট করা দরকার। এই কারণে এলো রেগুলেটিং অ্যাক্ট। এটা ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ কি হলো? সেকেন্ড কারণ ওয়েট সেকেন্ড কারণ হচ্ছে আমাদের ডুয়েল সিস্টেম। ডুয়েল সিস্টেম কি? আমাদের যখন দিওয়ানি রাইটস পেয়ে গেল আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765-তে দিওয়ানি রাইটস পেয়ে যাওয়ার পর, এখানে রবার্ট ক্লাইভ বলে একজন, তিনি কি করলেন? রবার্ট ক্লাইভ, যখন আমরা পড়বো এর সম্পর্কেও পড়বো পরে, রবার্ট ক্লাইভ কি করলো? ডুয়েল সিস্টেম স্টার্ট করলো। ডুয়েল সিস্টেম আমাদের বেঙ্গলে বা বাংলাতে, যেখানে ডুয়েল সিস্টেমের মধ্যে কি করা হতো? নিজামতের যে দায়িত্বটা ছিল, নিজামত মানে কি? নিজামত মানে হচ্ছে, একটা হচ্ছে তোমার জুডিশিয়াল ফাংশন,
আর জুডিশিয়াল ফাংশন আর পলিটিক্যাল ফাংশন, ঠিক আছে? শাসন ব্যবস্থা আর রাজনৈতিক ব্যবস্থা, এই দুটো ব্যবস্থা কার হাতে তুলে দিল? এই দুটো ব্যবস্থা তুলে দিল বেঙ্গল নবাব, বাংলার যে নবাব থাকবে তার হাতে, ঠিক আছে? আর রেভিনিউ কালেকশন মানে অর্থনৈতিক দিকটা নিজেদের হাতে নিয়ে নিল। কার হাতে তুলে দিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের হাতে নিয়ে নিল। তাহলে এবারে তুমি ভাবো যে তুমি কোনো একটা জায়গা তোমার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জায়গাটা তোমাকে উন্নতি করতে হবে, তোমার কাছে সমস্ত পাওয়ার আছে, জুডিশিয়াল পাওয়ার আছে, পলিটিক্যাল দিক সবকিছু তুমি দেখবে, কিন্তু তোমার হাতে টাকা পয়সা নেই, কোনো রকম রেভিনিউ নেই, তুমি কি জায়গাটাকে উন্নতি করতে পারবে? বা সেখানে মানুষজনের কি কোনো রকম গ্রোথ বা ডেভেলপমেন্ট হবে? হবে না। এক্ষেত্রে কি হলো, ডুয়েল সিস্টেম পুরোপুরিভাবে ফেল করলো। এর ফলে অনেক মানুষ, অনেক ফার্মার বলতে পারো, ওখানকার লোকাল পিউপিল, চাষি, সমস্ত কিছু কি হলো, সমস্ত মানুষের ওয়েলফেয়ার নেগলেক্টেড হলো, ওয়েলফেয়ার নেগলেক্টেড হলো, মানে ওদের ভালো করতে আমার বেঙ্গলের নবাব আর পারলো না, ঠিক আছে? বা গ্রোথ বা ডেভেলপমেন্ট দেখাতে পারলো না, এই কারণে ডুয়েল সিস্টেম পুরোপুরি ফেল করে গেল। এর ফলে রেগুলেটিং অ্যাক্ট বা এই কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটিং অ্যাক্ট আনা হলো। 3 নাম্বার কারণ যদি আমরা বলি, পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন। যখন এরা অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসের মধ্যে চলে এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন এরা কি করতে লাগলো, তখন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্ভেন্টগুলো ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্ভেন্টস বা কর্মীগুলো ছিল, তারা নিরন্তর বিভিন্ন রকম কারাপশন প্র্যাকটিস, ঠিক আছে, তার সাথে সাথে হচ্ছে নেপোটিজম, এই জায়গার মধ্যে ঢুকতে লাগলো। এর ফলে ব্যবসা বাণিজ্য তো লাঠে উঠলোই, এবং ওখানকার লোকাল সমস্ত জিনিসপত্র খারাপ হতে লাগলো, সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা, ইভেন মানুষজন সেই সময়ে একটা, বাংলার মানুষজন সেই সময় একটা বড় ধাক্কার কবলে পড়লো, যার নাম আমরা বলি বেঙ্গল ফ্যামাইন বা বাংলার খরা, যেটা কখন হয়েছিল 1770-তে। বুঝতে পারা গেছে? মানে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি রাইটস পাওয়ার পরপর এত কারাপশন, এত নেপোটিজমে যুক্ত হয়ে গেল যে এর ফলে বাংলাতে খরায় দেখা দিয়ে দিল, ঠিক আছে? এটা কত সালে? 1770-তে। ভালো করে লক্ষ্য করে দেখো, 1765-তে দিওয়ানি রাইটস পাচ্ছে, 1765-তে দিওয়ানি রাইটস পর 5 বছরের মধ্যেই কি হয়ে গেল, বাংলাতে খরা দেখা দিয়ে দিল। এরা এতটাই পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন বা খারাপ শাসন ব্যবস্থা চালাচ্ছিল, ঠিক আছে? লাস্ট কারণ কি? লাস্ট কারণ হচ্ছে ডিফিট। কার সাথে ডিফিট? প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ, ফার্স্ট অ্যাংলো মাইশোর ওয়ার, ঠিক আছে? প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ এই সময়তেই হয়েছিল, কখন? 1767 থেকে 1769। যেখানে কে জিতেছিল? যেখানে উইনার ছিল, কে ছিল উইনার? যেখানে উইনার ছিল হচ্ছে আমাদের হায়দার আলী। ইংরেজরা হায়দার আলীর কাছে পরাজিত হয়েছিল। এবারে এরকম পরাজয় দেখে ইংরেজরা কি করলো, ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটু নিয়ন্ত্রণে রাখতে বললো, যে কায়দে মে রহো তো ফায়দে মে রহোগে। তো এই জন্য কি করলো, এই জন্য রেগুলেটিং অ্যাক্ট আনলো এদিকে রেগুলেট করার জন্য। এবারে চলো আমরা ডিটেলসে দেখে নিই যে নীতিটা কি ছিল রেগুলেটিং অ্যাক্টের মধ্যে। এই রেগুলেটিং অ্যাক্টে প্রথম আমাদের কি ছিল, আমাদের 3টে জায়গায় গভর্নর, গভর্নর ছিল, ঠিক আছে? কোথায় কোথায়? একটা হচ্ছে বেঙ্গলে গভর্নর ছিল, ঠিক আছে, একটা হচ্ছে মাদ্রাসে ছিল, আর একটা কোথায় ছিল, আর একটা বোম্বেতে ছিল গভর্নর। কে ছিল? গভর্নর। এবার এখানকার যে গভর্নর ছিল, এই গভর্নরকে এনরমাস পাওয়ার মানে প্রচুর ক্ষমতা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এবং এই গভর্নরকে চেঞ্জ করে কি করে দেওয়া হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি হয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস, মাথায় থেকে জানো, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে? আর এই মাদ্রাস আর বোম্বেকে কি করে দেওয়া হলো, মাদ্রাস আর বোম্বেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট করে দেওয়া হলো। সাবঅর্ডিনেট মানে কি? এতক্ষণ পর্যন্ত ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার ছিল, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার মানে ধরো তুমি কোনো একটা জায়গায় লিডার, এবারে সেই জায়গায় কোনো একটা এনজিও চালাচ্ছে, এবার সেখানে অনেক কিছু দেখতে হয়, বাচ্চাদের পড়াশোনা, তাদের খাবার দেওয়া, কে গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। তো তুমি একা সব জায়গায় না, যে তুমি সব জায়গাতে সব এরিয়াতে একটা করে কি করলে, একটা করে তোমার মতো লোক দাঁড় করিয়ে দিলে, যে কি করবে তোমার বিহাফে এই কাজগুলো দেখবে। এটাকে বলা হয় কি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। যেমন আমাদের আহ, দেশের মধ্যেও আছে, যখন আমরা পলিটির ভিতরে ঢুকবো তখন দেখতে পাবো যে কেন্দ্র আছে, কেন্দ্রের যে মেন হেড প্রাইম মিনিস্টার, ঠিক আছে, সে সে কি করতে, মেন হেড হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, বাট নমিনিয়াল হেড উনি, কিন্তু মেন হেড আমরা বলতে পারি প্রাইম মিনিস্টার। তিনি কি করেছেন, তিনি হচ্ছেন আমাদের সমস্ত রাজ্যগুলোকে তার একা শাসন করা সম্ভব নয় বলে প্রত্যেকটা রাজ্যের মধ্যে তিনি চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট করে দিয়েছেন, ঠিক আছে? তিনি করেননি, বাট চিফ মিনিস্টার এরকম একটা আমাদের সংবিধানের ব্যবস্থা এনেছে, এটাকে বলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। সেরকম সেম ভাবে রাজ্যের মধ্যে চিফ মিনিস্টার থেকে আবার পঞ্চায়েত, ব্লক, এইসব জিনিসগুলো কি হয়েছে, পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, যাতে গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষজন কি ভাই
মানুষজন সমস্ত কিছু সুবিধা পায়। ঠিক সেরকম ভাবে এই জিনিসটা আগে ছিল, কিন্তু এই 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আসার পর কি হলো, মাদ্রাস আর বোম্বের যে গভর্নর ছিল তার পুরো পাওয়ার কার হাতে তুলে দেওয়া হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, কারণ ইনি হচ্ছেন এখন সর্বে সর্বা, বুঝতে পারা গেছে। এরপর এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো তৈরি করা হলো, গভর্নরকে প্রথমত ভালো করে বুঝবে, গভর্নর থেকে কাকে তৈরি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং তিনি একা যাতে ডিসিশন নিতে কোনো কিছু অসুবিধা না হয় তার জন্য একটা কাউন্সিল তৈরি করা হলো। কি করা হলো, কাউন্সিল বা সভা, যেখানে কজন মেম্বার আছে, 4জন মেম্বার। এটাকে কি কাউন্সিল বলা হতে লাগলো, এক্সিকিউটিভ কাউন্সিল। আমি পরে আস্তে আস্তে পড়াবো এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ কাউন্সিল কি। এখন এটুকুই মনে রাখো যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সঙ্গে ডিসিশন নেওয়ার সুবিধার জন্য 4টে মেম্বারের একটা কাউন্সিল তৈরি করা হলো বা পরিষদ তৈরি করা হলো, যেটাকে আমরা এক্সিকিউটিভ কাউন্সিল বলতে থাকি। ঠিক আছে, বুঝতে পারা গেছে। এরপর কি হলো, সেন্ট্রালাইজেশন, যেটা আমি মাত্র বললাম যে সেন্ট্রালাইজেশন মানে কি, সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে এতদিন পর্যন্ত পাওয়ার অফ ডিস্ট্রিবিউশন ছিল, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার ছিল, মানে পাওয়ারটা বোম্বে, মাদ্রাস আর বেঙ্গলের মধ্যে ভাগ করা ছিল, কিন্তু এখন সব থেকে বেশি পাওয়ার কাকে দেওয়া হলো, বেঙ্গলের গভর্নর জেনারেলকে। ঠিক আছে, এই বেঙ্গলের গভর্নর জেনারেল যা বলবে, বেঙ্গলের গভর্নর জেনারেলের উপরে পুরোপুরি বোম্বে আর মাদ্রাস নির্ভর থাকবে, এরা সাবঅর্ডিনেট। এতদিন পর্যন্ত এরা এরা নিজেদের এরিয়ায় নিজেদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে এরা নিজেদের কাজ করতে পারতো, কিন্তু এখন থেকে এদের কাজ করতে গেলে কার কাছে কি পারমিশন বা কার কথা শুনে চলতে হবে, বেঙ্গলের গভর্নর জেনারেলের কথা শুনে চলতে হবে, বুঝতে পারা গেছে। আর একটা ইম্পর্টেন্ট কাজ কি করা হলো, আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হলো। সুপ্রিম কোর্ট কত সালে, 1774 সালে। পরে আমরা দেখবো এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর সুপ্রিম কোর্টের মধ্যে একটা টাসেল সিচুয়েশন ক্রিয়েট হবে, যেখানে দুজন মিলে তাদের এরিয়াটা ডিফাইন করে নেবে পরের অ্যাক্টে। ঠিক আছে, তো 1774 সালে সুপ্রিম কোর্ট তৈরি করা হলো কোথায়, কলকাতাতে। ঠিক আছে, কলকাতাতে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি করা হলো, সেটা কলকাতা থাকেনি, ক্যালকাটা ছিল নামটা। এবং এখানে একজন চিফ জাস্টিস আর 3জন আদার অন্য জাজ নিযুক্ত করা হলো। ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল, এলিজা ইম্পে, বুঝতে পারা গেছে। আর কি কি প্রভিশন ছিল এখানে, আর প্রভিশন ছিল যে কোম্পানি যে সমস্ত কর্মীরা, এই যে দেখো ইনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, বসে আছেন বাবু। ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, এরপর যেটা বলছিলাম রেস্ট্রিকশন অন প্রাইভেট ট্রেড, রেস্ট্রিকশন লাগানো হলো কিসে, প্রাইভেট ট্রেডে। মানে যে সমস্ত কোম্পানির কর্মীরা আছে তারা যে বেতন পাচ্ছে সেটা খুবই অল্প ছিল বা তাদের হতো না, এই কারণে তারা কি করতো, তারা হচ্ছে হামেশাই প্রাইভেট ট্রেড মানে নিজেদের ইন্ডিভিজুয়াল ব্যবসাতে যুক্ত হয়ে যেত, এবং সেখানে কারাপশন নেপোটিজম তো চলতোই, মানুষজনকে ঠিকঠাক পয়সাটাও করে দিত না, নিজেদের লাভের দিকটা দেখতো। এই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য ব্রিটেন গভর্নমেন্ট কি বললো, নো প্রাইভেট ট্রেড, এবং সমস্ত কোম্পানির কর্মীদের প্রাইভেট ট্রেডের উপরে কি করা হলো, রেস্ট্রিকশন লাগানো হলো, বুঝতে পারা গেছে। আর কি হলো, এবং আরো বলা হলো যে কোনো রকম ব্রাইবস মানে ঘুষ বা গিফটস উপহার তোমরা নেটিভ পপুলেশনের কাছ থেকে বা ইন্ডিয়ান কোনো পপুলেশনের কাছ থেকে, রাজা মহারাজাদের কাছ থেকে নেবে না, কারণ রাজা মহারাজারা এদিকে বিভিন্ন রকম উপহার দিয়ে নিজেদের কাজ করানোর ট্রাই করতো, এবং একটা উপহারের লোভে তাদেরকেও ফাঁদে ফেলতো। তো এরকম নেটিভ পপুলেশনের কাছ থেকে কোনো রকম ঘুষ বা উপহার তোমরা নেবে না, এটা বলা হলো। নেক্সট আর কি বলা হলো, এটা বললো যে কোম্পানির যে গভর্নিং বডি আছে, ঠিক আছে, কোম্পানি প্রত্যেকটা জিনিসকে একটা গভর্ন করে, যেমন প্রত্যেকটা অর্গানাইজেশনকে আমরা যদি দেখি তাদেরকে গভর্ন করার জন্য একটা কমিটি থাকে, সেরকম কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে গভর্ন করার জন্য বা এর রুল রেগুলেশন তৈরি করার জন্য এটা কিভাবে কাজ করবে, ওয়ার্ক করবে, সেটা দেখার জন্য একটা কমিটি ছিল যার নাম হচ্ছে কি কোর্ট অফ ডাইরেক্টর, দ্য কোর্ট অফ ডাইরেক্টরস। এই কোর্ট অফ ডাইরেক্টরস কি করলো, এই কোর্ট অফ ডাইরেক্টরসকে ব্রিটেন গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল বা দায়িত্ববান বানানো কিসের জন্য, যে এরপর থেকে সমস্ত রকম সিভিল, রেভিনিউ আর মিলিটারি ব্যাপারে তোমরা যা ডিসিশন নেবে বা তোমাদের যা মতামত থাকবে সবকিছু তোমাদেরকে কি করতে হবে, শেয়ার করতে হবে, কার সাথে, ব্রিটেনের গভর্নমেন্টের সাথে, ব্রিটেন গভর্নমেন্টের সাথে, বুঝতে পারা গেছে। তাহলে এখানে কি বলা হলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গভর্নিং বডি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গভর্নিং বডি ছিল, গভর্নিং বডি যার নাম কি, যার নাম হচ্ছে দ্য কোর্ট অফ ডাইরেক্টরস। এই কোর্ট অফ ডাইরেক্টরসকে কি বলা হলো, যে এরপর থেকে সমস্ত সিভিল, রেভিনিউ আর মিলিটারি ম্যাটার্স যা যা আছে তোমরা এরপরে যা ডিসকাশন করবে, যা ডিসিশন নেবে, যা রেগুলেশন রুল বানাবে, সবকিছু তোমাদেরকে শেয়ার করতে হবে কার সাথে, ব্রিটেন গভর্নমেন্টের সঙ্গে, বুঝতে পারা গেছে। এতটুকুই ছিল।
আমাদের আজকের ক্লাস রেগুলেটিং অ্যাক্ট আর তার ব্যাকগ্রাউন্ড নিয়ে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর পিডিএফ পেতে হলে কমেন্টে জানিও, আমি তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমাদের কমেন্ট হয় তবেই আমি পিডিএফ দেবো, নাহলে দেবো না। ঠিক আছে, টাটা। আজকের মতো দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।